আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন পরে আবারও চলে আসলাম আমরা। তো আজকে আমি গত ক্লাসে যেই কাজ শক্তি ক্ষমতাটা শুরু করেছিলাম, যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম, এরপর থেকে আমি আজকে আবার শুরু করব। তো আশা করব তোমরা সকলেই গত ক্লাসটা করেছিলে এবং গত ক্লাসের যেই টপিকগুলো পড়ানো হয়েছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আরেকবার রিভাইন্ড করো, এরপরে এই ক্লাসটা করো। তা না হলে এই ক্লাসটা বোঝা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা কি কি পড়বো আসলে? আজকে প্রথমে দেখো, গতদিন আমি পড়েছিলাম যে কাজ কি, শক্তি কি, এরপরে গতিশক্তি, বিভব শক্তি, এই নিয়ে কয়েকটা ম্যাথ করিয়েছিলাম। তো আজকে আমি শুরু করব ক্ষমতা এবং কর্মদক্ষতা, এগুলো শেষ করব। এরপরে এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে অনেকটা তোমার কি বলা যায়, থিওরিটিক্যাল প্রশ্ন। এগুলো নিয়ে একটু হালকা আলোচনা করার পরে এরপরে আমি এই চ্যাপ্টারের এমসিকিউ, সিকিউ, ম্যাথমেটিক্যাল প্রবলেম এইগুলো নিয়ে আলোচনা করব এবং আশা করি আজকের ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আশা করি শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা। তো এখন আমরা পড়ব হচ্ছে যে ক্ষমতা জিনিসটা কি। ক্ষমতা দেখো, ক্ষমতা হচ্ছে যে একক সময়ে সম্পাদিত কাজকেই বলা হয় হচ্ছে ক্ষমতা। আমরা কাজ কি বলেছিলাম, যে কোনো বল প্রয়োগের ফলে বলের দিকে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে সেটাকে আমরা বলেছিলাম কাজ। আর একক সময়ে মানে কাজের হারটাকে আমরা বলবো হচ্ছে ক্ষমতা। আমরা তো এই গতি চ্যাপ্টার থেকে বুঝে আসতেছি যে হার জিনিসটা কি, মানে সময়ের সাথে যদি আমরা প্রতি একক সময়ে যদি আমরা কম্পেয়ার করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে হার। তো কাজের হারই মূলত হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, হার যদি হয় তাহলে আমরা কি করছিলাম যেন, হার মানে হচ্ছে সময়, যদি সময়ের সাথে হার তুলনা করা হয় সেক্ষেত্রে হার মানে কি, হার মানে হচ্ছে যে যেই জিনিসটার হার বের করব সেটা কি করব, সেটাকে তার সময় দ্বারা ভাগ করব। অর্থাৎ কাজ মানে কি ডাব্লিউকে যদি টি দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্ষমতা বা পি। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তার মানে কি একক সময়ে আমাদের যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় সেটাই হচ্ছে মূলত ক্ষমতা। অর্থাৎ কাজ যদি হয় ডাব্লিউ, তাহলে ডাব্লিউ বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্ষমতা, যাকে ডিনোট করি আমরা পি দ্বারা। পি মানে হচ্ছে পাওয়ার, এটা ইংলিশে বলা হয়েছে ক্ষমতা, পাওয়ার। এটা তো তোমরা সবাই জানো যে পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো এইগুলো নিয়ে আমরা ম্যাথ করব। দেখো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স কিউ। কীভাবে আসলো? কাজ মানে কি এম জি এইচ বাই টি। এম মানে কত? এম মানে হচ্ছে ভরের কি এম, বড় এম। জি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এল টি ইনভার্স টু। এইচ মানে হচ্ছে আরেকটা এল, অর্থাৎ এখানে দিব হচ্ছে এন এল স্কোয়ার, আর টি এর জন্য টি, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব। তো মাত্রা নির্ণয় করা, আশা করি তোমাদের জন্য মাত্রা নির্ণয় করাটা কোনো কঠিন বিষয় না, কারণ প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনো টার্মের মাত্রা আমরা নির্ণয় করে আসতেছি। তো এই ছিল আমাদের ক্ষমতা জিনিসটা কি, কাজ করার যে একক সময়ে সম্পাদিত কাজকে আমরা বলতেছি হচ্ছে ক্ষমতা। তো এবার দেখো, আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা বিষয়টা কি। কর্মদক্ষতা, এই জিনিসগুলো মুছে দিই। কর্মদক্ষতা মানে হচ্ছে, ধরো আমরা কোনো একটা ইঞ্জিনে আমরা যেই পরিমাণ শক্তি প্রয়োগ করব সেই পরিমাণ শক্তি কিন্তু কাজে রূপান্তরিত হবে না। এই জিনিসটা মনে রাখবা যে পৃথিবীর কোনো ইঞ্জিনের কি হয় না, যতটুকু শক্তি প্রয়োগ করা হয় ততটুকু শক্তি তার কাজে পরিণত হয় না, কিছু শক্তি কি হয়, ক্ষয় হয়। বুঝতে পারছো? এটা সবসময় মাথায় রাখবা যে সবগুলো শক্তি কাজে রূপান্তরিত না হয়, কিছু শক্তি কি হয়, ক্ষয় হয়। তো আমরা যতটুকু শক্তি প্রয়োগ করলাম আর কতটুকু শক্তি কাজে পরিণত হলো, এর যে অনুপাতটা, এটাকে আমরা বলবো হচ্ছে কর্মদক্ষতা। তো আসো বইয়ের ভাষায় একটু দেখি যে কোনো ইঞ্জিনে কতটুকু শক্তি কাজে পরিণত
হলো তার শতকরা পরিমাণকে বলা হয় হচ্ছে কর্মদক্ষতা। অর্থাৎ ধরো এরকম যদি হয় যে কোনো একটা ইঞ্জিনে আমরা 100 জুল আমরা শক্তি প্রয়োগ করছি। আমরা কি বলছি যে শক্তি পুরোটাই কি হবে না, কাজে পরিণত হবে না, কিছু অংশ কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। ধরো 10 জুল শক্তি ক্ষয় হয়ে গেছে, তাহলে কতটুকু শক্তি কাজে পরিণত হয়েছে? 100 থেকে 10 বাদ দিলে কত থাকে? 10 জুল। এই 10 জুল কাজে কি হয়েছে? এই 10 জুল শক্তিটা কাজে পরিণত হয়েছে। তাহলে এই যে আমি শক্তি দিলাম হচ্ছে 100 জুল, কাজে পরিণত হচ্ছে 90 জুল। তো এইটার শতকরা পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে কর্মদক্ষতা। অর্থাৎ এই ক্ষেত্রে ধরো এর শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করবো, যে 100 জুলে কতটুকু কাজে পরিণত হয়? 90। অর্থাৎ 90% কি হইল? কাজে পরিণত হইল। এটার নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100। তো মনে রাখবা যে কর্মদক্ষতাটা কিভাবে প্রকাশ করে? শতকরা দ্বারা প্রকাশ করে। আরেকটু সুন্দর করে বলি, একটা ছোট্ট ম্যাথ দিয়ে আমি বুঝাই। ধরো নিজে থেকে একটা বানিয়ে বলি যে এটা একটা ইঞ্জিন, এই ইঞ্জিনের টোটাল কি বলা যায় 100 জুল শক্তি তার উপরে প্রয়োগ করা হলো, এবং এর ফলে যদি ধরো 30 জুল শক্তি ব্যয় হয়ে গেল, তাহলে আমি কি বলতেছি? মোট শক্তি ছিল হচ্ছে কত? শক্তি ছিল হচ্ছে 100 জুল, ব্যয় হলো কত? ব্যয় বলতে মানে অপচয় হলো, অপচয় লিখে দেই, ব্যয় অপচয় হলো 30 জুল। ঠিক আছে, তাহলে কতটুকু শক্তি কাজে পরিণত হয়েছে? মোট থেকে অপচয় বাদ দিলেই কতটুকু থাকে, সেটাই হচ্ছে কাজে পরিণত হয়েছে। কাজে পরিণত হলো 100 - 30 ইজ ইকুয়াল টু কত? 70 জুল। এই 70 জুল কি হয়েছে? কাজে পরিণত হয়েছে। আর এখন দেখো কাজে যতটুকু পরিণত হয়েছে তাকে যদি মোট শক্তি দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করে, তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমার কি কর্মদক্ষতা বা ইটা ইজ ইকুয়াল টু আমি লিখবো কি কাজে পরিণত হয়েছে কত? 70 জুল। 70 জুল। ঠিক আছে, 70 জুল কাজে পরিণত হয়েছে। এবং মোট শক্তি ছিল 100 জুল ইন্টু 100, অর্থাৎ 70%। এখানে কি হয়েছে? 70% হচ্ছে আমার কর্মদক্ষতা। তো আশা করি এইটুকু বুঝেছো, এটুকু একটু নোট করে নাও। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা,
তো ওই ক্ষমতা কী জিনিস, কর্মদক্ষতা কী জিনিস, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখব, যে শক্তির উৎস কী, শক্তির নিত্যতা কী, এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসো আমরা দেখি যে আচ্ছা ওই শক্তির নিত্যতায় যাওয়ার আগে আগে আমরা একটু কর্মদক্ষতা নিয়ে একটা ম্যাথ করি। তাহলে তোমাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো ম্যাথটা তোমাদের বই থেকেই তোলা। 1000 ওয়াট এর একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ড এ একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? এবং কর্মদক্ষতা কত? দেখো তো এখানে কি লেখা আছে। একটা মোটর বলা হচ্ছে কি যে 1000 ওয়াটের একটা মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? তাহলে এইখানে যে 1000 ওয়াট দেওয়া আছে, এই 1000 ওয়াটের মানে হচ্ছে, এই 1000 ওয়াটটা হচ্ছে যে এই মোটরের উপরে কতটুকু শক্তি দেওয়া হয়েছে, এবং এই শক্তিটা কত সেকেন্ড ব্যাপী দেওয়া হয়েছে? 15 সেকেন্ড ব্যাপী। তাহলে আমরা কি জানি, মোট প্রদত্ত শক্তি লিখবো হচ্ছে কি, কতটুকু দেওয়া হয়েছে? 1000 ওয়াট দেওয়া হয়েছে, কত সেকেন্ড ব্যাপী দেওয়া হয়েছে? 15 সেকেন্ড ব্যাপী। তাহলে 15 জুল, এটা হচ্ছে আমার টোটাল শক্তির পরিমাণ। কিভাবে নির্ণয় করছি বলো তো? আমরা কি জানতাম যে W ইজ ইকুয়াল টু, আচ্ছা এভাবে না দিয়ে এটা লিখি যে P ইজ ইকুয়াল টু কি W/T। এটা আমরা কোথায় পড়ছি? একটু আগেই পড়ছি যে কি বলা যায়, ক্ষমতার সূত্র হতে, যে ক্ষমতা মানে কি? প্রতি একক সময়ে কাজের পরিমাণ। তাহলে এখান থেকে আমাদের P এর মান দেওয়া আছে না, যে দেখো ওয়াট মানে কি? ওয়াট হচ্ছে যে ক্ষমতার একক, তার মানে এখানে কত দেওয়া আছে? 1000 ওয়াট। 1000 ওয়াটের একটা মোটর, মানে তার ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট। তাকে আমরা যদি সময় দ্বারা গুণ করি, মানে W ইজ ইকুয়াল টু যদি আমি PT বের করি, তাহলে PT মানেটা কি? W। অর্থাৎ এই ক্ষমতার সাথে যদি আমি সময় গুণ করি, তাহলে যা পাবো সেটাই কি? সেটাই কাজ অথবা এখানে শক্তি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখছি যে 1000 ইন্টু 15 সমান হচ্ছে 15,000 জুল। তাহলে এইটুক হচ্ছে মোট প্রদত্ত শক্তি। একটা মোটর, এই মোটরের মধ্যে কতটুকু শক্তি প্রয়োগ করা হয়েছে? 15,000 জুল। এত জুল শক্তি প্রয়োগ করা হয়েছে। তাহলে এত জুল যে শক্তি প্রয়োগ করা হইলো, পুরোটা শক্তি কি আমার কাজে পরিণত হবে? অবশ্যই না, কারণ আমরা একটু আগেই বলেছিলাম যে কোনো ইঞ্জিনে কি হয় না, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% না। অর্থাৎ কোনো ইঞ্জিনের
প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি সম্পূর্ণরূপে কাজে পরিণত হয় না। তার মানে এক্ষেত্রে কি হবে, অবশ্যই কিছু কি বলা যায় শক্তি ক্ষয় হবে, আর কতটুকু ক্ষয় বা অপচয় হয়েছে এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এর জন্য কি দেওয়া আছে, প্রদত্ত শক্তি জানি, তাহলে আমাদের জানতে হবে যে কতটুকু শক্তি কাজে পরিণত হইল, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে কাজের পরিমাণ, কতটুকু শক্তি কাজে পরিণত হয়েছে একটু বের করি। তো দেখো কি করছে, 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উপরে তুলছে। তাহলে এই সূত্রটা হবে না, W = mgh। এই যে 10 কেজি ভরের বস্তুরে কি করছে, 10 মিটার উপরে তুলেছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের মোট কাজের পরিমাণ। দেখো বুঝতেছো কিনা, প্রথমে আমার কি দেওয়া আছে যে একটা মোটরের পাওয়ার কত, এটা দেওয়া আছে। একটা মোটরের পাওয়ার দেওয়া আছে হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াটটা কি করছে, 15 সেকেন্ড ব্যাপী কাজ করতেছে। তো এই ওয়াটের সাথে যদি আমরা সেকেন্ড, মানে এই ক্ষমতার সাথে যদি আমরা সময় গুণ করি, তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে মূলত আমার এই কি বলা যায় এই মোটরের প্রদত্ত শক্তি। তো প্রদত্ত শক্তি পাইলাম, এখন আমাদের দেখতে হবে যে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে। তো কাজটা মূলত কি করছে, কাজ করছে হচ্ছে যে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে উঠিয়েছে। তো 10 কেজি ভরের বস্তুকে যদি 10 মিটার উপরে উঠায় তাহলে কতটুকু কাজ হয়েছে, 9800 জুল বা 9800 জুল। তো দেখো আমরা মোট শক্তি প্রয়োগ করলাম হচ্ছে 15000 জুল, কাজে পরিণত হয়েছে হচ্ছে 9800 জুল। তাহলে এর মাঝখানে 15000 থেকে 9800, 15000 থেকে 9800 বিয়োগ দিলে যতটুকু থাকে অতটুকু কাজটা কি হইলো, আমার অতটুকু শক্তিটা অপচয় হয়ে গেছে। তার মানে আমি লিখতে পারি হচ্ছে যে অপচয়কৃত শক্তি হচ্ছে কি, প্রদত্ত শক্তি থেকে কাজের পরিমাণ, অর্থাৎ 15000 থেকে 9800। তাহলে কত আসতেছে, 5200 জুল। এই কি বলা যায়, এই শক্তিটুকু অপচয় হয়েছে। তো এই যে দেখো আমাকে বলছিল যে অপচয়কৃত শক্তির পরিমাণ নির্ণয় করো, আমরা লিখে ফেলছি। তো পরেরটুকু কি দেওয়া আছে, কর্মদক্ষতা। দেখো তো আমরা কি জানতাম কর্মদক্ষতার সূত্র অনুসারে, যে কাজের পরিমাণ ডিভাইডেড বাই কি, মোট শক্তি। তো দেখো তো আমার দুইটা ক্লু আছে কিনা, কাজের পরিমাণ কত 9800, মোট শক্তি কত 15000। এই কাজের পরিমাণকে যে মোট শক্তি দ্বারা আমরা ভাগ করি এবং 100 দ্বারা গুণ করি, তাহলে যে পার্সেন্টেজটা পাবো, তাহলে যে শতকরাটা পাবো, সেটাই মূলত কি, সেটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। তো এইটুকু কি বুঝতে পেরেছ, তেমন কিছুই করে নাই। যেহেতু পাওয়ার দেওয়া আছে এবং আমাদের সময় দেওয়া আছে, পাওয়ার এবং সময় গুণ করে আমরা কি পাইছি, প্রদত্ত শক্তি পাইছি। আর কাজের পরিমাণ, কাজ কি করছে, 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে উঠাইছে। তো কাজের পরিমাণ 9800 জুল। তাহলে মোট শক্তি থেকে আমরা কাজের পরিমাণ বিয়োগ দিছি, তাহলে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি। ঠিক আছে, আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এবার আমরা যেটা দেখব, এবার আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা কি। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা যায় না, এটা দ্বারা কি, উপরে কি মোট কাজ, কাজের পরিমাণ, নিচে কি হবে, প্রদত্ত শক্তি, মানে যতটুকু শক্তি তাকে দেওয়া হয়েছিল, ডিভাইড ইন্টু কত 100। তাহলে কাজের পরিমাণ কত ছিল জানো, কাজের পরিমাণ ছিল হচ্ছে আমার 9800, 9800 জুল। প্রদত্ত শক্তি ছিল হচ্ছে 15000 ইন্টু 100। তোমরা গুণ করে ভাগ করে দেখো কতটুকু আসে। আমি এখানে দেখতেছি হচ্ছে 65.3%, মিলে দেখবা যে সঠিক কিনা। তো 65.3% হচ্ছে আমার কি, কর্মদক্ষতা। তো আশা করি এই সিম্পল ম্যাথটা তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। তেমন কিছুই করি নাই, জাস্ট কি করছি, আমার মোট কাজের পরিমাণ বের করছি, প্রদত্ত শক্তি বের করছি, প্রদত্ত শক্তি থেকে মোট কাজের পরিমাণ বিয়োগ দিলে যা আসে সেটা হচ্ছে অপচয়, এবং দুইটার রেশিওকে 100 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি,
সেটা হচ্ছে আমার কর্মদক্ষতা। তো এটাই ছিল আমাদের এই ম্যাথটা। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। তো এখন দেখো একটা জিনিস দেখবো যে শক্তির নিত্যতা কি। শক্তির নিত্যতা হচ্ছে, তোমরা অনেকে হয়তো বা এটা অলরেডি শুনেছ যে শক্তির কি, শক্তির কোনো ধ্বংস বা বিকাশ নাই। শক্তি কখনো উৎপন্ন হয় না, কখনো ক্ষয়ও হয় না, ঠিক আছে? তাহলে কি হয়, শক্তি এক রূপ থেকে অন্য রূপে জাস্ট পরিবর্তিত হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি, শক্তির নিত্যতা। এই জিনিসটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় তোমাদের এমসিকিউতে আসবে এবং অনেক সময় খ প্রশ্ন যেটা অনুধাবনমূলক সেখানেও আসতে পারে। কি লিখবো, যে শক্তির বিকাশ কিংবা বিনাশ নাই। মানে শক্তি বৃদ্ধিও পায় না, ক্ষয়ও হয় না। তাহলে কি করে শক্তি, শক্তি কি করে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির নিত্যতা শক্তি। আর শক্তি কিভাবে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এগুলোর কিছু বাস্তবিক উদাহরণ আমরা এখনই দেখব। তো নিত্যতা কতটুকু এটা এটা একটু লিখে রাখো, যে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং কি হয়, এদের শক্তির বিকাশ কিংবা বিনাশ কোনোটাই ঘটে না। এটাই ছিল আমাদের শক্তির নিত্যতা। এবার দেখবো হচ্ছে শক্তির উৎস। দেখো এই জিনিসটা, শক্তির উৎস এগুলো একটু পড়ে নিবা। শক্তি কোথা থেকে আসছে, কি সূর্যালোক থেকে। শক্তির প্রধান উৎসটাকে ধরা হয় হচ্ছে সূর্য, ঠিক আছে? সূর্য হচ্ছে শক্তির প্রধান উৎস। আর কি কি উৎস আছে এগুলো তোমরা একটু বই থেকে ঘাটাঘাটি করলেই পেরে যাবা, যেগুলো ইম্পর্টেন্ট। কারণ 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে সব কিছু কভার দেওয়া সম্ভব না। যেটা তোমাদের ইম্পর্টেন্ট না হলে নেই সেগুলো আমরা কভার দেওয়ার চেষ্টা করতেছি। আর যেগুলো ধরো তোমার আমার কাছে মনে হবে যে এগুলো তুমি না পড়লেও নিজে থেকে পড়ে নিতে পারবা, না দেখিয়ে দিলেও, সেগুলো তোমার জন্য ছেড়ে দিলাম। তো শক্তির উৎসটাকে একটু দেখে নিবা, শক্তির নিত্যতাটা দেখালাম, শক্তির রূপান্তরটা কয়েকটা উদাহরণ দিচ্ছি, এটা তুমি নিজেও পারবা, তারপরেও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এরপরে ভর শক্তির সম্পর্ক দেখানোর পরে আমরা মেইন ম্যাথে চলে যাব। তো এটা ছিল আমাদের শক্তির নিত্যতা। এবার আমরা দেখব হচ্ছে শক্তির রূপান্তর। দেখো এই যে আমার মাথার উপরে ফ্যান চলতেছে, সামনে লাইট জ্বলতেছে, এই এই জিনিসগুলো কি আসলে, এটা কোত্থেকে আসলো, এই শক্তিগুলো কিভাবে আসলো, এগুলো কি বলতেছি আমরা, বিদ্যুৎ শক্তি বলতেছি। তো এই যে এক শক্তি থেকে আরেক শক্তির রূপান্তর হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে কি হচ্ছে, তোমার এই যে সামনে আলোক শক্তি। আবার অনেক সময় আমরা যখন আমাদের তাপের প্রয়োজন হয়, হিটারের প্রয়োজন হয়, তখন আমরা কি করতেছি, এই শক্তিটা কি হয়ে যাচ্ছে, এই শক্তিটাই আমার বিদ্যুৎ শক্তিটাই হয়ে যাচ্ছে হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত শক্তির রূপান্তর। একটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, কোথায়, বিদ্যুৎ শক্তি থেকে আলোক ও তাপ শক্তি। 2 নম্বর বলতে পারি হচ্ছে ধরো আমরা তো দেখি যে ব্যাটারির ভিতরে কি থাকে, অ্যাসিড থাকে। আর এই ব্যাটারি থেকে আমরা কি পাচ্ছি, বিদ্যুৎ পাচ্ছি। তো ব্যাটারির রাসায়নিক শক্তি থেকে, ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি।
দেখো কি বলছি, যে বিদ্যুৎ শক্তি থেকে আমরা আলোক শক্তি পাচ্ছি, যে বিদ্যুৎ শক্তিটা থেকে আমরা কি এই যে আলো পাচ্ছি, আবার তাপ পাচ্ছি, এটা হচ্ছে বিদ্যুৎ থেকে তাপে কিংবা আলোতে সে রূপান্তরিত হয়ে গেল। আবার ব্যাটারিতে কি থাকে, অ্যাসিড থাকে, এই রাসায়নিক শক্তিটা কি হয় আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। এরকম আরও দু একটা একটু লিখি, যেটা আমি একটু আগে বললাম যে হিটারে কি হয়, হিটারে বিদ্যুৎ শক্তি, হিটারটা কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, বিদ্যুৎ শক্তির উপর ভিত্তি করে। তো বিদ্যুৎ শক্তি কারেন্টে লাগাইলে কি হয়, আমাদের বিদ্যুৎ শক্তিটা কি হয়ে যায়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার দেখো লাউড স্পিকার, আমাদের লাউড স্পিকারে কি হয়, লাউড স্পিকার চলে হচ্ছে বিদ্যুৎ দ্বারা অথবা ব্যাটারি দ্বারা, যাই হোক। লাউড স্পিকার কি হয়, বিদ্যুৎ থেকে শব্দ উৎপন্ন হয় না, বিদ্যুৎ শক্তি থেকে কি হয়ে যায়, শব্দ উৎপন্ন হয়, শব্দ শক্তি উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেই, যেমন মোটর, আমরা মোটর গাড়ি বা মোটর, যে কোনো মোটর থেকে কি হয়, মোটরটা কি আসলে, মোটরটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে কি হয়, যান্ত্রিক শক্তি। দেখো বিদ্যুৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আলোক শক্তি কিংবা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে একটা বিষয়। রাসায়নিক শক্তিটা আবার কি হচ্ছে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার এদিকেও বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে হিটারে। লাউড স্পিকারে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার মোটরে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই যে জিনিসগুলো দেখতে পারতেছে যে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এগুলো কিন্তু ধ্বংস কিংবা নতুন করে সৃষ্টি হচ্ছে না, জাস্ট কি করতেছে, ওর রূপান্তর হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের শক্তির রূপান্তর। এখান থেকে অনেক সময় এমসিকিউ আসবে কিংবা তোমার অনুধাবনমূলক প্রশ্নে দিয়ে দিতে পারে যে শক্তির রূপান্তর সম্পর্কে লিখো। তোমরা কয়েকটা পয়েন্ট নিজের মতো করে লিখে দিবে, এখানে 5টা দেওয়া আছে, এরকম অসংখ্য পয়েন্ট তোমরা বইয়ের মধ্যে পাবা কিংবা নিজে আশেপাশে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা, এগুলো একটু লিখে দিবা। তো এই ছিল আমাদের শক্তির রূপান্তর। এখান থেকে এমসিকিউ আসতে পারে, আশা করি তোমরা পেরে যাবা, যদি কনসেপ্টটা বুঝে থাকো সবগুলো আনসার করতে পারবা আশা করি। তো এটা আমাদের শক্তির রূপান্তর শেষ হলো। এবার দেখো যে ভর ও শক্তির সম্পর্ক। ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি যেন, এম দ্বারা, আর শক্তিকে কি প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নাম শুনছো অবশ্যই, তাকে বলা হয় ফিজিক্সের জনক। ফিজিক্সের 3জন জনক আছে, একটা হচ্ছে কি, একজন হচ্ছে আমাদের স্যার গ্যালিলিও গ্যালিলি, আরেকজন হচ্ছে কি স্যার আইজ্যাক নিউটন, আরেকজন কি স্যার আলবার্ট আইনস্টাইন। তো আলবার্ট আইনস্টাইনের একটা সূত্র তুমি দেখবা যে বইয়ের মধ্যে কিংবা অনেক জায়গায় এরকম লেখা থাকে, এম ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই জিনিসটাই হচ্ছে মূলত শক্তি এবং ভরের সম্পর্ক। একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, এভাবে না লিখে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখি। বিজ্ঞানী আইনস্টাইন বলেন, আইনস্টাইনের মতে তত্ত্বানুসারে কোনো বস্তুর মোট শক্তি তার ভরের এবং
আলোর বেগের বর্গের গুণফলের সমান। আইনস্টাইন কি বলছে যে কোনো বস্তুর মোট শক্তি কি ই, এটা কি হবে ভরের এবং কি বেগের, আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। সি এর মান কত, 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ, তাই না? তো কোনো বস্তুর মোট শক্তি তার ভর এবং কি আলোর বেগের বর্গ কত, c², এর কি গুণফলের সমান। বুঝতে পারছো? এটাই হচ্ছে আইনস্টাইনের সূত্র। আইনস্টাইনের বিখ্যাত সূত্রটাই হচ্ছে এটা, থিওরি অফ রিলেটিভিটির, যে কোনো বস্তুর কি হয়, কোনো বস্তুর ভর কি হবে, ভর এবং তার আলোর গতিতে বেগের বর্গের গুণফলের সমান হবে কি এনার্জি। এটাই হচ্ছে মূলত শক্তি এবং ভরের সম্পর্ক। বুঝতে পেরেছ? তো এইগুলোই মূলত ছিল হচ্ছে তোমাদের কাজ শক্তি ক্ষমতার কনসেপ্ট। তো এখন কনসেপ্ট বুঝার পর এখন ইমপ্লিমেন্টেশন কিভাবে, মানে কি টাইপের প্রশ্ন আসবে, কিভাবে তুমি আনসার করবে, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এরপরে বাকিটা তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে, তোমরা নিজেদের মতো করে পড়ে নিবা, যেগুলো না বুঝবা আমাদেরকে বলবা। আচ্ছা, তো আমাদের টপিক মূলত এই পর্যন্তই ছিল। কি পড়লাম, কাজ পড়ছি গত ক্লাসে, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, শক্তির উৎস পড়লাম, শক্তির নিত্যতা, উৎসটা দেখে নিবা, শক্তির নিত্যতা রূপান্তর পড়লাম, ভর শক্তির সম্পর্ক, ক্ষমতা এবং কর্ম দক্ষতা, সবগুলোই পড়া হইল। এখন আমরা দেখব হচ্ছে যে এটার ম্যাথমেটিক্যাল কী টাইপের প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক কী টাইপের প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেনমূলক কী টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। দেখো, প্রথম বিষয়টা আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে সংজ্ঞা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা কি আসবে, তোমার আসতে পারে যে কাজ কাকে বলে, শক্তি কাকে বলে। প্রথমে আমি লিখে দেই যে সংজ্ঞা, যতগুলো সংজ্ঞা আছে সবগুলো পড়বা। কাজ শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, এইগুলো পড়বা। ক্ষমতা কাকে বলে, কর্মদক্ষতা কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমাদের 1 নম্বর প্রশ্ন চলে আসবে। এরপরে আসবে কি একক, কাজ শক্তি কিংবা এগুলোর একক কি, মাত্রা কি, এগুলো তোমাদের 1 নম্বর প্রশ্নে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। তো এগুলো ভালো করে পড়ে নেবা। এরপরে আসো, ধরো আমরা তো কর্মদক্ষতা নিয়ে পড়ছিলাম। কর্মদক্ষতা কি, কোনো বস্তুর কি কাজের পরিমাণ এবং প্রদত্ত শক্তির রেশিও, রেশিওটাকে আমরা বলতেছি হচ্ছে কর্মদক্ষতা। তো দেখো, তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে, যে কোনো বস্তুর কর্মদক্ষতা 90% বলতে কি বুঝো? কোনো বস্তুর কর্মদক্ষতা 90% বলতে কি বুঝো? আমরা কি জানতাম, কর্মদক্ষতা মানে কি, এটা ইজ ইকুয়াল টু কত, কাজের পরিমাণ ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। শক্তি ইন্টু 100%। তার মানে আমি বলতে পারতেছি যে এটা ইজ ইকুয়াল টু কত, 90। এটার মান হচ্ছে 90%, ঠিক আছে? এটার মানে হচ্ছে যে কোনো বস্তু শতকরা বলতে, তো এটা তুমি জানো যে 100তে কত, এটাই হচ্ছে মূলত শতকরা। তাহলে এখানে আমরা এটা লিখবো যে কোনো বস্তুর মোট প্রদত্ত শক্তি যদি 100 জুল হয়, তাহলে কাজের পরিমাণ 90 জুল। এটাই হচ্ছে মূলত এই কর্মদক্ষতা 90%কে মিন করে। কিভাবে দেখো তো, কাজের পরিমাণ যদি 90% হয়, প্রদত্ত শক্তি যদি
কাজের পরিমাণ যদি 90 জুল হয় এবং প্রদত্ত শক্তি যদি 100 জুল হয়, তাহলে 90কে আমরা 100 দ্বারা ভাগ করব এবং 100 গুণ করব। এখান থেকে যা পাবো সেটাই তো মূলত আমার কর্মদক্ষতা। দেখো তো মিলছে কিনা। তাহলে আমরা কি বলবো যে মোট প্রদত্ত শক্তিকে আমরা ধরে নিব 100, আর যতটুকু দেওয়া আছে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে কাজের পরিমাণ। যদি কখনো এরকম দেওয়া থাকে যে কোনো বস্তুর কর্মদক্ষতা 70% বলতে কি বুঝো, লিখবা কি যে কাজের পরিমাণ যদি 70 জুল হয় এবং মোট প্রদত্ত না, এভাবে লিখবা যে প্রদত্ত শক্তি যদি 100 জুল হয় তাহলে কাজের পরিমাণ কত, 70 জুল। সেটাকে আমরা বলবো হচ্ছে কর্মদক্ষতা। ক্লিয়ার? তো এই টাইপের প্রশ্ন আসলে আশা করি পারবা। এরপরে দেখো আমরা বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে পড়ছিলাম না? মনে আছে কি বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে? কনসেপ্টটা ছিল হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু যদি ভূমিতে থাকে তাহলে তার অবস্থানের কারণে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা কি বলতেছি, বিভব শক্তি। মানে কোনো একটা বস্তু তার এই একটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় যতটুকু শক্তি এর ভিতরে আছে, আমরা তো এটা জানি যে প্রত্যেকটা বস্তুর ভিতরে কি থাকে, যেই পরিমাণ শক্তি থাকে এটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে আমরা শক্তির নিত্যতা পড়ছিলাম কিনা, আচ্ছা যদি না পড়ে থাকে এখানে আমি বুঝিয়ে দিব তোমাদেরকে যে শক্তির নিত্যতা কাকে বলে। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তুতে, ধরো একটা বস্তুর মধ্যে কিভাবে বলি, ধরো একটা বস্তু হচ্ছে এম ভরের একটা বস্তু এ বিন্দুতে আছে। এ বিন্দু থেকে বস্তুটা নিচের দিকে নেমে প্রথমে সি বিন্দুতে আসলো, এরপরে বি বিন্দুতে আসলো। যদি এরকম হয় তাহলে এম ভরের বস্তুটার টোটাল অবস্থান কয়টা, এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান এবং বি অবস্থান। এবং আমরা শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমরা এটা জানি যে প্রত্যেকটা অবস্থানে কি হয়, প্রত্যেকটা অবস্থানের শক্তির মোট শক্তি সমান থাকে। অর্থাৎ এ অবস্থানে যদি ই এর পরিমাণ ই হয় তাহলে ই এর মান যদি ই হয়, সি অবস্থানে হবে ই এবং বি অবস্থানে হবে হচ্ছে ই। অর্থাৎ প্রত্যেকটা অবস্থানে এর মোট শক্তি সমান হবে। এটাই হচ্ছে শক্তির নিত্যতা। আসলে এটা একটু প্রমাণ করি, একটু সুন্দর করে দেখি। ধরো একটা বস্তু বল দেওয়া আছে, একটা বল এই অবস্থানে এম ভরের একটা বল দেওয়া আছে, এ অবস্থান। এই বলটার আমরা নিচের দিকে ফেলছি, ঠিক আছে? নিচের দিকে যখন ফেলছি পড়তে পড়তে একবার সি অবস্থানে আসলো, আরেকবার সে একদম পুরোপুরি ভূমিতে বি অবস্থানে আসলো। আমাদের দেখতে হবে যে এ অবস্থানে মোট শক্তি কত, সি অবস্থানে মোট শক্তি কত এবং বি অবস্থানে মোট শক্তি কত, এটা আমরা একটু প্রমাণ করতে চাইবো। তোমরা দেখো দুইটা সূত্র আগে আমাদের একটু জানতে হবে যে বিভব শক্তি কি ছিল। বিভব শক্তির আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি মানে কি? ইপি মানে হচ্ছে যে কোনো একটা বস্তু তার অবস্থানের কারণে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, অর্থাৎ এই বস্তুটা এই অবস্থানে স্থির অবস্থায় যখন থাকবে তখন তার উপর যে পরিমাণ শক্তি থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি। বুঝতে পারছো? অবস্থানের কারণে যে পরিমাণ শক্তি থাকবে একে আমরা প্রকাশ করি হচ্ছে mgh দ্বারা। আর ইকে মানে কত? ইকে মানে হচ্ছে তার গতিশক্তি। গতিশক্তিকে আমরা লিখি হচ্ছে হাফ mv²। কিভাবে আসছে সূত্রগুলো আশা করি তোমাদের মনে আছে, গত ক্লাসেই দেখিয়ে দেওয়া হয়েছে। যদি মনে না থাকে আবার একটু দেখো। তো হাফ mv²। ইকে মানে গতিশক্তিটা হচ্ছে কি, যে কোনো একটা বস্তুর গতির কারণে যেই পরিমাণ শক্তি সে পায় সেটা হচ্ছে তার গতিশক্তি। তো মোট শক্তি মানে কত? মোট শক্তি হচ্ছে ইকে প্লাস ইপি। আমাদেরকে দেখানো লাগবে 3 অবস্থানেই ই এর মান সমান। আসো একটু দেখি এ অবস্থানের জন্য একটু চিন্তা করি। এ অবস্থানের জন্য একটু দেখো যে এ অবস্থানে বস্তুটা কোথায় আছে। ও আচ্ছা, এখানে একটু লিখে দে। এ অবস্থানটা হচ্ছে ভূমি থেকে এইচ উচ্চতায়, ঠিক আছে? আর এ থেকে সি মানে এইটুকু উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এইটুকু উচ্চতা কত হবে? অবশ্যই কত? এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো? মানে এখানে বিসি ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে কত? এইচ মাইনাস এক্স। এসি ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে এক্স এবং এবি ইজ ইকুয়াল টু কত? টোটাল এইচ, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3টা অবস্থান ভূমি থেকে। এখন এ অবস্থানে বস্তুর মোট শক্তি কত? প্রথমে একটু দেখি যে এ অবস্থানে বস্তুর বিভব শক্তি কত। এ অবস্থানে
বস্তুর বিভব শক্তি হবে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ না। এমজিএইচ এর ক্ষেত্রে একটু দেখো তো বস্তুটা এমজি দুইটা কি এম ভরের বস্তু এবং জি তার মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ। মূল খেলাটা হচ্ছে আমার জি এর সাথে, জিটা কোথায় আছে দেখো তো, সরি এইচ এর সাথে, এইচটা কতটুকু আছে ভূমি হতে এইচ উচ্চতায় আছে, তাহলে এখানে ইপি এর মান হবে হচ্ছে এমজিএইচ। যদি ভূমি হতে 0 মিটার উচ্চতায় থাকতো তাহলে কি হইতো এমজি ইন্টু 0, তার মানে আলটিমেটলি ইপি এর মান 0 হইতো। এটা মনে রাখবা যে যদি কোনো একটা বস্তুর উচ্চতা ভূমি হতে 10 মিটার হয় তাহলে সেই বস্তুর বিভব শক্তি হবে হচ্ছে এমজি ইন্টু 10। যদি বলো যে বস্তুর উচ্চতা আছে হচ্ছে 0 মিটার তাহলে আমাদের বিভব শক্তি কত হবে এমজি ইন্টু 0 অর্থাৎ 0। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে বস্তুর বিভব শক্তি এ উচ্চতায় হবে হচ্ছে এমজিএইচ। কেন হবে, কারণ বস্তুটা কোথায় আছে এ অবস্থানে আছে, এই অবস্থানটা হচ্ছে ভূমি থেকে এইচ উচ্চতায়, সুতরাং বস্তুর বিভব শক্তি এখানে এমজিএইচ। এবার আসো গতি শক্তিটা দেখি, ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ এমভি স্কোয়ার। এমভি স্কোয়ার এখানে আমরা কি দেখতেছি গতি শক্তিটা কি তার গতির সাথে বা বেগের সাথে সম্পর্ক। এখানে দেখো তো বস্তুটা কি আছে 0 মিটার পার সেকেন্ড, সরি এখানে যেহেতু আছে তাহলে তার বেগটা কত স্থির অবস্থায় আছে না, দেখো তো বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে তার গতি কত, তার বেগ কত 0। যদি 0 হয় তাহলে টোটাল ইকে মানে টোটালটার মানে কত হবে, টোটালটার মানে হবে হচ্ছে 0, অর্থাৎ এখানে ইকে এর মান কত 0। বিষয়টা কি বুঝতেছো দেখো তো, দেখো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি তোমাকে। বস্তুটা যখন এ অবস্থানে আছে তখন তার উচ্চতা কত এইচ, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, তার মানে টোটাল ইপি এর মান হচ্ছে এমজিএইচ। কিন্তু বস্তুটা যখন এই অবস্থানে আছে সেক্ষেত্রে বস্তুটা গতিশীল নয়, বস্তুটা স্থিতিশীল, অর্থাৎ তার বেগের মান 0। সেক্ষেত্রে এ অবস্থানে তার ইকে মানে গতিশক্তির মান 0। ঠিক আছে, তাহলে মোট শক্তি কত হবে, এ অবস্থানে মোট শক্তি কত হবে ইপি প্লাস ইকে। ইপি এর মান কত, ইপি এর মান হচ্ছে এমজিএইচ, ইকে এর মান কত 0, তাহলে ইএ এর মান হচ্ছে এমজিএইচ। দেখো বুঝতেছো কিনা, এই অবস্থানে আমরা মোট শক্তি নির্ণয় করছি যে ইপি প্লাস ইকে, ইপি এর মান এমজিএইচ, ইকে এর মান 0, তাহলে টোটাল হচ্ছে এমজিএইচ। এবার আমরা নির্ণয় করব হচ্ছে, লিখে নেই এখানে একটু লিখে রাখি, ইএ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এবার আমরা বের করব হচ্ছে ইসি কত, ইসি মানে হচ্ছে বস্তুটা যখন সি অবস্থানে আসবে, বস্তুটা যখন সি অবস্থানে আসে, দেখো তো বস্তুটা যখন সি অবস্থানে আসে তখন ভূমি হতে, ও সরি মুছে গেল, আচ্ছা টোটাল ছিল এইচ, এখানে ছিল এইচ মাইনাস এক্স, ঠিক আছে না। বস্তুটা যখন সি অবস্থানে আসে তখন ভূমি হতে এর উচ্চতা কত এইচ মাইনাস এক্স, তাই না। তাহলে ইপি এর মান কত হবে এমজি ইন্টু এইচ, এখানে এইচটা কত, এইচটা মানে হচ্ছে এইচ মাইনাস এক্স, মানে কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় আছে এইচ মাইনাস এইচ এক্স উচ্চতায় আছে। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আসো ইকে এর খেলায়, ইকে কি বলতেছে প্রথমবার এ বিন্দুতে সে তো স্থির ছিল এই কারণে ইকে এর মান 0 ধরছে, এবার কি 0 না, এবার সে কি করছে বস্তুটা এখান থেকে এখানে আসছে, আসার ফলে তার কি ব্যাগ অবশ্যই কি একটা নির্দিষ্ট ব্যাগ আছে, ওই ব্যাগটা কি হবে ভি হবে হাফ এমভি স্কোয়ার। তাহলে ভিটা আমরা একটু এখানে নির্ণয় করার চেষ্টা করি। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার এখানে আদিতে যেহেতু সে 0 ছিল তাহলে আমি বলতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এখন দেখো তো এখানে এইচ এর মান কত, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই এইচ কিন্তু আবার এখানে না। একটা জিনিস মনে রাখবা যে উচ্চতা হচ্ছে এখান থেকে মাটি থেকে উচ্চতা, ঠিক আছে ভূমি হতে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যেখান থেকে সে শুরু করছে সেখান থেকে। তো সে তো নিচে থেকে উপরে যায় না, গেছে কি উপর থেকে নিচে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্বই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এইচ। ঠিক আছে, তাহলে এখানে এইচ এর মান কত হবে, এইচ এর মান মূলত কি এ থেকে সি পর্যন্ত দূরত্ব, এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত এক্স, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gx। বুঝতে পারছো, তাহলে এই মানটা আমি এখানে বসায় দিব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ও সরি
হাফ এম তো থাকবেই, হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে 2gx, অর্থাৎ এখানে থাকতেছে হচ্ছে mgx। ঠিক আছে, তো সি বিন্দুতে ইপি এর মান কত mgh মাইনাস এক্স, ইকে এর মান কত mgx। তাহলে টোটাল মোট শক্তি কত হবে? দুইটার যোগফল হবে হচ্ছে ইপি ই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে। এটা সি দিয়ে দিই, হ্যাঁ। তাহলে ইপি এর মান কত mgh মাইনাস এক্স প্লাস ইকে এর মান কত mgx। তাহলে আমি লিখতে পারতেছি হচ্ছে mgh। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে সি বিন্দুতে শক্তি। দেখো তো আমার এ বিন্দুতে শক্তি কত ছিল mgh, সি বিন্দুতেও কি mgh এ আছে। তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে ই এর মান দুই ক্ষেত্রেই সেম। এবার আমরা একটু দেখব যে এ বিন্দুতে কি অবস্থা। এ বিন্দুতে যদি mgh থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি শক্তিটা কি হয়েছে, শক্তির নিত্যতা শক্তি, অর্থাৎ শক্তিটা কি হয় সব জায়গায় সেম থাকে। তো এ বিন্দুর কথা চিন্তা করো, এই যে বি বিন্দুকে একদম ভূমিতে, আমি কি বলছিলাম যে একদম ভূমিতে যখন থাকে তখন এর উচ্চতা কত? 0 না? তাহলে বি বিন্দুতে ইপি এর মান কত হবে? mg ইন্টু এইচ, উচ্চতা কত? 0। তাহলে ইপি এর মান কত? 0। ঠিক আছে, এটুক শেষ। এবার ইকে এর মান কত? ইকে এর মান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারের মান কত হবে? ইউ স্কোয়ার মান এই যে এখান থেকে শুরু হবে, এ থেকে এর ক্ষেত্রে ইউ স্কোয়ারের মান কত? 0 বাদ দিলাম। 2gh, এইচ এর মান কত? আসলে এইচ এর মান হবে হচ্ছে এ থেকে সি বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত কত? এইচ। তাহলে এখানে আলটিমেটলি এইচই হবে। ঠিক আছে, আগের বার হয়েছিল কত? এ থেকে সি পর্যন্ত, তাই দিয়েছিলাম এক্স, কিন্তু এবার হবে কি এ থেকে পুরাটাই। তাহলে হবে হচ্ছে হাফ এম ইন্টু 2 ইন্টু জি ইন্টু এইচ, অর্থাৎ mgh। তাহলে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি ইভি ইজ ইকুয়াল টু mgh প্লাস 0, অর্থাৎ mgh। তাহলে দেখতেছ দেখো তো আমাদের ই এর মান কত ছিল? ই এর মান কত ছিল? mgh। এই যে দেখো এখানে লেখা আছে। ই বি এর মান কত? mgh। ই সি এর মান কত? mgh। তিন ক্ষেত্রে আমাদের ই এর মান কত? সেম। এটাই হচ্ছে মূলত আমাদের শক্তির নিত্যতা, যে কি হয় কোনো একটা বস্তুর ভিতরে মোট শক্তিটা কি হয় কনজার্ভ, অর্থাৎ সে কি হয় কোনো রূপান্তরিত হয় না, তার শক্তির ক্ষয় বা নাশ হয় না, তার কি হয় একদম সব জায়গায় সেম থাকে। তো এ বিন্দুতে আমরা দেখতেছি mgh আছে, সি বিন্দুতে mgh এবং বি বিন্দুতেও mgh, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তার শক্তিটা কি হচ্ছে সেম আছে। তো এটাই ছিল আমাদের শক্তির নিত্যতা। এই প্রশ্নটা আসতে পারে, বলতে পারে যে শক্তির নিত্যতা ব্যাখ্যা করো, অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসতে পারে যে তোমার বস্তুটা এ বিন্দুতে তার মোট শক্তিগত, বি বিন্দুতে মোট শক্তিগত, অর্থাৎ এবং সি বিন্দুতে মোট শক্তিগত, এটা নির্ণয় করো। তুমি এই ম্যাথটা দিয়ে দিবা, তাহলেই তোমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বিভব শক্তি যেই কারণে আমি শুরু করতে চেয়েছিলাম, একটু ওয়েট। দেখো আমি কি বলেছিলাম যে বিভব শক্তিটা সঞ্চিত থাকে হচ্ছে স্থির বস্তুতে। এটা মাথায় রাখো যে বিভব শক্তি সঞ্চিত থাকবে হচ্ছে স্থির বস্তুতে। গতিশক্তি তৈরি হয়
গতিশীল বস্তুতে। এটা তোমাদের দুটো এমসিকিউ আসতে পারে যে বিভব শক্তি কোথায় সঞ্চিত থাকে। মনে রাখবা যে বিভব শক্তিটা সঞ্চিত থাকবে হচ্ছে স্থির বস্তুতে, ঠিক আছে। আর গতিশক্তি কি হবে? গতিশীল বস্তুতে তৈরি হবে। কেন? এগুলার আনসারটা ইতিমধ্যেই তোমরা পেয়ে যাওয়ার কথা। তাহলে এখন আমরা কোথায় যাব? এখন আমরা দেখব হচ্ছে দেখো এই টাইপের আরেকটা প্রশ্ন আসতে পারে যে 50 জুল কাজ বলতে কি বুঝো? 50 জুল কাজ বলতে তোমরা কি বুঝো? এই টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো তো কাজের সূত্র প্রথমে আমরা কি পড়ছিলাম? W=Fs, মনে আছে কিনা? কাজের সূত্র প্রথমে আমরা কি বলছিলাম যে বল প্রয়োগ করলে বলের দিকে যতটুকু সরণ হয় সেক্ষেত্রে বল এবং সরণের গুণফলকে আমরা কি বলছিলাম? কাজ বলছিলাম, W=Fs। তাহলে আমি যদি এরকম লিখি, দুইভাবে লিখতে পারি যে 50 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ ঘটল। যদি 50 মিটার, দেখো তো 50 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ ঘটে সেক্ষেত্রে এর কাজের পরিমাণ কত হবে? 50 × 1 = 50 জুল। এটাকেই ডিনোট করতেছে। আবার যদি এটা না বলে এটা বলে যে 1 নিউটন বল প্রয়োগে 50 মিটার সরণ ঘটল, যদি তা বলি তাহলেও কি সেম কাজই হইতেছে? 50 জুল। তাহলে তুমি এটা বলে দিতে পারবা যে 50 জুল কাজ বলতে আমরা বুঝি যে 50 নিউটন বল প্রয়োগের ফলে 1 মিটার যদি সরণ ঘটে, কিংবা 1 নিউটন বল প্রয়োগের ফলে 50 মিটার যদি সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলতেছি? কাজ বলতেছি। তো এটা তোমার কোত্থেকে আসছে? মূলত মেইন সংজ্ঞাটা থেকে। মেইন সংজ্ঞাটা তোমার যদি জানা থাকে আর এই সূত্রটা যদি জানা থাকে W=Fs, তুমি নিজে থেকে লিখে দিতে পারবা। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখবে খ নাম্বার প্রশ্নতে খুব আসে। এখন আসো কয়েকটা ম্যাথ করি। এতক্ষণ যাবত যে থিওরিগুলো দেখলাম এর রিলেটেড কিছু ম্যাথ আমরা করতে পারি কিনা। দেখো গতিশক্তি বিভব শক্তির একটা ম্যাথ করি। মূলত গতিশক্তি বিভব শক্তির ম্যাথগুলাই এখানে খুব বেশি থাকে। বলা আছে একটা বস্তু এ আছে হচ্ছে সি, বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি। দেখো এখানে উদ্দীপকটা হচ্ছে এরকম যে একটা বস্তু ভূমি সি হতে 100 মিটার উচ্চতায় এ বিন্দুতে আছে। 1 নম্বর প্রশ্ন বলতেছে যে এ বিন্দু থেকে ছেড়ে দিলে বস্তুটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন বলতেছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে।
দুটো প্রশ্ন দেখো বুঝতেছো কিনা। মূল কাহিনী হচ্ছে যে এ বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটা কি করলো, বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো। তো এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 100 মিটার। বলতেছে যে বস্তুটা নিচে পড়লে কত বেগে সি বিন্দুতে আঘাত করবে, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, এখান থেকে কত উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে, এটাও আমাদের বের করতে হবে। খুবই সিম্পল দুইটা অঙ্ক। প্রথম অঙ্কটা একটু দেখো, 1 নম্বর সলিউশনটা একটু দেখি কি বলছে। এক নম্বর সলিউশনটা বলতেছে যে বস্তুটা কত উচ্চতায় আছে, এইচ ইজ ইকুয়াল টু কত, 100 মিটার উচ্চতায় আছে। তার আদিবেগ কত, বস্তুটা স্থির অবস্থায় যেহেতু ছিল আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, আমরা সূত্রটা জানি হচ্ছে যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা জানি, তাই তো। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মান যেহেতু 0, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, 100। ভি এর মান হবে হচ্ছে 4427 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি এর মান। দেখো তো খুব সিম্পল, এক লাইনের ম্যাথ। কি করছি, মূলত আমরা নির্ণয় করতেছি ভি এর মান। আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তা যদি হয় তাহলে ইউ এর মান এখানে কত, পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান কত, পরন্ত বস্তু যেহেতু স্থির অবস্থায় ছিল সেক্ষেত্রে ইউ এর মান 0। তাহলে ইউ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি, √2gh। সেক্ষেত্রে এইচ এর মান কত, 100। তো এটা খুব সিম্পলি আনসারটা আমরা করে ফেললাম। তো এটা ছিল আমাদের প্রথম ম্যাথটা, যে কত মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা আঘাত হানবে। আমরা বলবো হচ্ছে যে 44.27 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি আঘাত করবে। এবার আমরা যাব হচ্ছে 2 নাম্বার ম্যাথে। বলতেছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ধরে নিলাম ভূপৃষ্ঠ হতে ধরে নিলাম যে এইচ উচ্চতায়, এক্স উচ্চতায়, ঠিক আছে, এক্স উচ্চতায় এখান থেকে ধরো এক্স উচ্চতায় বি বিন্দুতে ধরে নিলাম যে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। গতিশক্তি বিভব শক্তির সমান হওয়া মানে কত, বিভব শক্তি যদি হয় mgh, গতিশক্তি যদি হয় হাফ mv স্কোয়ার, তাহলে এই সমীকরণটাই হচ্ছে মূলত যে বিভব শক্তি গতিশক্তি সমান। তাহলে আমাদেরকে দেখানো লাগবে যে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এটা যদি হয়, এটা কোন বিন্দুতে আসলে এই জিনিসটা সিদ্ধ হবে সেটাই আমরা নির্ণয় করবো। এটা নির্ণয় কিভাবে করবো আসলে একটু দেখি। প্রথমে আমরা কি বলছিলাম, আমরা বলছি হচ্ছে যে ধরে নিচ্ছি যে এক্স উচ্চতায় লিখি আগে, যে ধরি এক্স উচ্চতায় ইপি ইজ ইকুয়াল টু ইকে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির সমান। তাহলে এক্স উচ্চতায় ইপি এর মান কত, একটু দেখি এক্স উচ্চতায় ইপি এর মান কত। এক্স উচ্চতায় ইপি এর মান কত, ইপি আমরা কি জানি বিভব শক্তি mgh, কিন্তু এখানে এইচ তো হবে না, এইচ মানে কি উচ্চতা এখানে কত, এক্স, তাহলে ইপি ইজ ইকুয়াল টু mgx। আর ইকে মানে কত, গতিশক্তি। তাহলে এখান থেকে পড়ছে, এখান থেকে যদি পড়ে টোটাল যদি 100 হয়, তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, 100 মাইনাস এক্স, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, 100 মাইনাস এক্স। তাহলে ইপি এর মান হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি স্কোয়ারের মান হবে হচ্ছে √2g 100 মাইনাস এক্স। আশা করি তোমরা এটুকু বুঝছো এটা কিভাবে আসলো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখানে ইউ স্কোয়ারের মান 0, তাহলে আমরা লিখছি 2gh, এইচ এর মান কত, এতটুকু, অতিক্রান্ত দূরত্ব কত, 100 মাইনাস এক্স, এটুকু লিখে ফেললাম। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে যে ইপি ইজ ইকুয়াল টু কত, হাফ ভি স্কোয়ার যেহেতু, তাহলে স্কোয়ার রুট দেওয়ার দরকার নাই, হাফ এম ইন্টু 2g 100 মাইনাস এক্স। তাহলে কত আসতেছে, mg 100 মাইনাস এক্স। তাহলে ইপি এর মান, সরি এখানে বারবার ইপি দিচ্ছে, এটা ইকে হবে। তাহলে ইপি এর মান কত, mgx, ইকে এর মান কত, mg 100 মাইনাস এক্স। আমরা কি জানি প্রশ্ন মতে, ইপি ইজ ইকুয়াল টু ইকে, অর্থাৎ mgx ইজ ইকুয়াল টু mg 100 মাইনাস এক্স। বুঝতেছো কি,
না বোঝার মতো কিছুই নেই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। 100 মাইনাস এক্স বা 2x ইজ ইকুয়াল টু 100 বা x ইজ ইকুয়াল টু 50। দেখো তো এটা কি না বোঝার মতো কিছু আছে? আমরা কি করছি, আমরা বলতেছে যে ভূমি হতে একটা বস্তুরে যদি উপর থেকে ফেলে দেই তাহলে বলতেছে যে ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে ধরে নিলাম আমরা যে ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান। তাহলে যেহেতু এটা লিখলাম তাহলে আমার কি লিখতে হবে যে এক্স উচ্চতায় গতিশক্তি কত, বিভব শক্তি কত। এক্স উচ্চতায় বিভব শক্তি কত, এমজি এক্স। এক্স উচ্চতায় গতিশক্তি কত, এমজি 100 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন মতো কি এমজি এক্স এবং এমজি 100 মাইনাস এক্স সমান। তাহলে এমজি কাটা, আমার লাগবে কি এক্স, এক্সের মানটা বের করছে। তাহলে এটাই কি আমার আনসার, যে ভূমি হতে 50 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। ভেরি সিম্পল। তো আসো দেখি এই টাইপের আরেকটা ম্যাথ করা যায় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি প্রশ্ন ব্যাংক খুলে দেখবা যে এখানের ম্যাক্সিমাম ম্যাথগুলো গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কিত। আচ্ছা আরেকটা ম্যাথ দেখি। দেখো এই জিনিসটা আমরা কি জানি, ইকে ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার। এটা তো আমাদের জানা সূত্র। আবার ইকে ইজ ইকুয়াল টু এটাও লেখা যায় অনেক জায়গায় দেখবা, ইকে ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই 2m। পি মানে কত, ক্ষমতা। পি ইজ ইকুয়াল টু ক্ষমতা। তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় বা এই টাইপের ম্যাথ আসতে পারে, এটা তোমাদের গাইড থেকে নেওয়া, যে দেখাও যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো তুমি তখন কিভাবে আনসার দিবা। তো দেখো আমরা কিভাবে আনসার দেই, একটু দেখার চেষ্টা করি। আমার লাগবে কি, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। লিখবো হচ্ছে যে উই নো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আবার পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম ভি। এক্ষেত্রে পি হচ্ছে পাওয়ার না, এক্ষেত্রে পি হচ্ছে ভরবেগ। মনে আছে আমরা একটা ইয়ের ক্ষেত্রে দেখছিলাম যে বল অধ্যায়ে দেখছিলাম যে ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলতেছি, ভরবেগ। এই যে ভর এবং বেগ, এদের গুণফলকে আমরা কি বলতেছি, ভরবেগ। তো এটাকে পি দ্বারা প্রকাশ করে। তো দেখো তো এখানে যদি আমি এম ভি স্কোয়ার উপরে নিচে যদি আমি এম দ্বারা গুণ করি তাহলে কি আসবে, উপরে যদি এম দ্বারা গুণ করে এম এর সাথে কি হয়ে যাবে, স্কোয়ার চলে আসবে, আর নিচে একটা এম বাড়বে, তাই না। তাহলে পি যদি হয় এম ভি, যদি হয় পি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার কত হবে, পি স্কোয়ার হবে। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ারে আমি লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার 2m। দেখো তো এখান থেকে লেখা সিম্পল কিনা, কিচ্ছু করে নাই। আমরা জাস্ট বলছি যে পি এর মান কত, পি ইজ ইকুয়াল টু এম ভি। তাহলে কি করছি, হাফ এম ভি স্কোয়ারকে উপরে নিচে আমি কি করে দিলাম, এম দ্বারা গুণ করে দিলাম। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে 2m তো আছেই। এটাই হচ্ছে আমার এই ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m এর প্রমাণ। আসলে এই অধ্যায়ের আরেকটা ম্যাথ করি, এটা করেই তোমাদেরকে ছেড়ে দেব। বাকি কাজ তোমাদের নিজের প্র্যাকটিস করতে হবে। আমার যতটুকু পড়ানোর আমি পড়িয়ে দিয়েছি, বাকিগুলো সম্পূর্ণ তোমার নিজের দায়িত্ব। এই ম্যাথটা হবে হচ্ছে ওই যে কর্মদক্ষতা রিলেটেড, ঠিক আছে। 10 কিলোওয়াট এবং 5.88 কিলোওয়াট ক্ষমতার দুটি
দুটি ইঞ্জিন দিয়ে একটি 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে দুইশো কেজি ও 1000 কেজি পানি তোলা যায়। কি বলছে মূলত, দুইটা ইঞ্জিন দেওয়া আছে, দুইটা ইঞ্জিনের কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, একটা হচ্ছে 10 কিলোওয়াট, একটা হচ্ছে 5.88 কিলোওয়াট। এটা দ্বারা কি করতে পারতেছে, 30 মিটার উঁচু বাড়ির ছাদে 200 কেজি 1000 কেজি পানি তোলা যায়। ভালো কথা। তো প্রথমে তোমাকে বের করতে বলছে যে প্রথম ইঞ্জিনের লভ্য কার্যকর ক্ষমতা কত। দুই নম্বর বলতেছে যে ইঞ্জিন দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি। দেখো তো, তোমরা যদি পুরো ক্লাসটা ভালো করে থাকো, এটা দেখার সাথে সাথে তোমাদের করে ফেলার কথা। খুব সিম্পল না, জাস্ট তোমাদেরকে নিয়ম রক্ষার খাতিরে আমি করে দিচ্ছি, কিন্তু আসলে এটা না করলেও আমার মনে হয় তোমাদের পারার কথা। প্রথমে কি করবা, লব্য কার্যকর ক্ষমতা বলতে আসলে কি বোঝাচ্ছে। লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে যে এই যে উপরে আমরা কি লিখতাম, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে শক্তি বা কাজ, যাই বলো না কেন, শক্তি বাই কাজ বাই সময়। লব্য মানে হচ্ছে যতটুকু সে লাভ করতেছে, যতটুকু ক্ষমতা সে লাভ করতেছে, সেটা ডিভাইডেড বাই তার কাজ, তার সময়। দেখো কিভাবে লিখব, কোনো বস্তুর লব্য, এখানে লিখি, আমরা জানি 1 নম্বর, হ্যাঁ, আমরা জানি লব্য কার্যকর ক্ষমতা ইজ ইকুয়াল টু কত, লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই সময়। কি লিখলাম, লব্য কার্যকর ক্ষমতা কোনটা, মানে সে যতটুকু ক্ষমতা সে গ্রহণ করতে পারে, যতটুকু তার দেওয়া আছে তা কিন্তু না। আমরা কি বলছিলাম একটা জিনিস, যে কর্মদক্ষতা মানে আমরা কি বলছিলাম, যে তার প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত হচ্ছে তার যতটুকু দেওয়া, যতটুকু তার মধ্যে আছে, আর কি বলা যায়, আর আরেকটা কি, কতটুকু কাজ সে সম্পাদন করতে পারতেছে। তো এইখানে এই যে লব্য কার্যকর শক্তিটা হচ্ছে যে কতটুকু শক্তি সে সম্পাদন করতে পারছে। কতটুকু শক্তি সম্পাদন করা মানে হচ্ছে যে সে mgh যদি হয়, mgh/t যদি হয়, তাহলে সে 30 মিটার উচ্চতায় 200 কেজি ভরের পানি তুলতে কতটুকু সে শক্তি সে পাচ্ছে, সেটাই হচ্ছে মূলত লব্য কার্যকর শক্তি। আরেকবার বলি, একটু ক্লিয়ারলি শোনো। লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই সময়। এখন লব্য কার্যকর শক্তিটা কি, লব্য কার্যকর শক্তি হচ্ছে ওই ইঞ্জিন কতটুকু শক্তি কাজে পরিণত করতে পারছে, সেটা হচ্ছে লব্য কার্যকর শক্তি।
তো এই ক্ষেত্রে আমার লব্য কার্যকর শক্তি কীভাবে নির্ণয় করবো, mgh দ্বারা। এম কি? এম হচ্ছে যতটুকু সে ভরের পানি সে উত্তোলন করতেছে 200 কেজি, জি মানে কত, অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে কত, যতটুকু উচ্চতায় সে উঠাচ্ছে। তাহলে mgh এর মান আমার যদি জানা থাকে 200 × 9.8 × 30 ডিভাইড বাই সময় কত, সে কতটুকু সময় নিয়ে কাজ করতেছে দেখো তো, সময় কি দেওয়া আছে? সময় তো অবশ্যই দেওয়া থাকার কথা। আচ্ছা, এই যে এখানে আমি একটু ভুল করছি, পানি 1 মিনিটে তুলতে পারে, হ্যাঁ এখানে দেওয়া আছে 1 মিনিটে তুলতে পারে, 1 মিনিটে তোলা যায়, হ্যাঁ। তাহলে 200 কেজি পানি 30 মিটার উচ্চতায় কত মিনিটে তুলছে? 1 মিনিটে। তাহলে 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার লব্য কার্যকর ক্ষমতা। বুঝতে পারছো কি না? লব্য কার্যকর ক্ষমতা মানে কি? শক্তি বাই অথবা কাজ বাই সময়। তো এখানে লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে যে যতটুকু কাজ সে করছে সেটা ডিভাইডেড বাই সময়। সেটা ডিভাইডেড বাই সময়। তাহলে 200 × 9.8 × 30 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 980 ওয়াট বা 0.98 কিলোওয়াট। এটা হচ্ছে আমার কত? লব্য কার্যকর ক্ষমতা। তো আশা করি এতটুকু ক্লিয়ার প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। এরপরে কি বলতেছে দেখো তো, যে ইঞ্জিন দুটির মধ্যে কর্মদক্ষতা কোনটার বেশি? দেখো তোমার এখানে দেওয়া আছে একটা ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে, দুইটা ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে এবং এদের কাজ কি করে এটাও তোমার বলা আছে। তাহলে দুইটার কর্মদক্ষতা বের করতে পারবা না? অবশ্যই সম্ভব, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু আমি করার আগে তোমরা নিজের একটু ট্রাই করো যে করতে পারো কিনা দেখো, যদি পারো তাহলে তো পারলা, আর না পারলে দেখে নিবা। প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো তো, প্রথম লিখেছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম ইঞ্জিনের কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে অলরেডি, পি ইজ ইকুয়াল টু কত? W/T। আমার লাগবে হচ্ছে W, তো W ইজ ইকুয়াল টু কত? PT। অর্থাৎ দেওয়া আছে হচ্ছে আমার কিলোওয়াটে, কিন্তু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে কিলোওয়াটকে ওয়াটে নিতে হলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 × 1000 ইন্টু টি কত? 60। এখানে যেটা আসবে কত আসছে? এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমার কি? আচ্ছা, এখানে এটা করার কোনো মানেই নাই। এর কারণ হচ্ছে আমরা ইটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে সরাসরি এইভাবে করে দিতে পারি, ইটা ইজ ইকুয়াল টু P1/P2 দিয়ে দিতে পারি। কেন? কারণ হচ্ছে কর্মদক্ষতা মানে হচ্ছে আমার মোট শক্তি কৃত কাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এটাই তো আমরা জানতাম, তাই না? কৃতকাজ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। তাহলে দেখো তো, কৃতকাজকে যদি টি দ্বারা ভাগ করি এবং প্রদত্ত শক্তিকে যদি টি দ্বারা ভাগ করি, তাহলে কৃতকাজ বাই প্রদত্ত শক্তিকে আমরা কি বলতে পারি জানি? একটু আগে পড়ছিলাম যে লব্য শক্তি ডিভাইডেড বাই টি, লব্য শক্তি ডিভাইডেড বাই টি কত ছিল? লব্য শক্তি ডিভাইডেড বাই টি একটু আগে যদি তোমরা করে থাকো অবশ্যই দেখবা যে লব্য শক্তি ডিভাইডেড বাই টি কে আমরা কি বলছিলাম? লব্য কার্যকর ক্ষমতা। তাহলে কৃতকাজটাই কি? মূলত লব্য শক্তি। একে যদি টি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? লব্য কার্যকর ক্ষমতা, যেটা আমরা একটু আগে বের করছি, ঠিক আছে? আর প্রদত্ত শক্তিকে যদি আমরা টি দ্বারা ভাগ করি, শক্তিকে যদি টি দ্বারা বা শক্তিকে সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এই যে এটা P ইজ ইকুয়াল টু W/T। তাহলে এই যে P শক্তি
টোটাল কি বলে ক্ষমতা কি হবে শক্তি ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা যদি প্রদত্ত শক্তিকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কি এই আমার টোটাল ইঞ্জিনের মোট ক্ষমতা। ঠিক আছে, সো তোমার যদি ইঞ্জিনের ক্ষমতা দেওয়া থাকে এবং তোমার যদি পূর্ববর্তীতে লব্য কার্যকর ক্ষমতা বের করা থাকে তাহলে তোমার নতুন করে শক্তি বের করার কোনো দরকার নাই। লিখবা কি লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র। এই মেইন সূত্র থেকে এটা মূলত আসছে যে লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই কি মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু কত 100। ঠিক আছে, তো মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে কত 10 কিলোওয়াট। আর লব্য কার্যকর ক্ষমতা আমি বের করছিলাম, কতটুকু বের করছিলাম যেন একটু দেখি, বের করছিলাম হচ্ছে 0.98। তাহলে একের ক্ষেত্রে আমার কি আসতেছে, একের ক্ষেত্রে আসতেছে হচ্ছে মানে প্রথমটার ক্ষেত্রে আসতেছে 0.98 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 9.8। খুবই কম, তার কার্যকর ক্ষমতা খুবই কম। 10 কিলোওয়াটের একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 9.8 মাত্র, খুবই কম। আচ্ছা গেল একটা, তাহলে পরেরটা দেখি। পরেরটার ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে যেন, এটা ইজ ইকুয়াল টু কত লব্য কার্যকর ক্ষমতা। তাহলে প্রথম লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করতে হবে। লব্য কার্যকর ক্ষমতা কীভাবে নির্ণয় করে, যে মোট শক্তি ডিভাইডেড বাই সময়। তাহলে এমজিএস কত, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু পানি তুলছে 1000, তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান 30 মিটার, 30 ডিভাইডেড বাই কত টি এর মান 60, কত আসতেছে 4.9 কিলোওয়াট। তাহলে 4.9 কিলোওয়াটটা হচ্ছে কি আমার লব্য কার্যকর ক্ষমতা। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই ইঞ্জিনের ক্ষমতা 5.88 কিলোওয়াট। বুঝতে পারছো কি না? দ্বিতীয়টার ক্ষমতা কত 5.88, প্রথমটার কত ছিল 10 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমরা ভাগ করে যেটা পাবো কিন্তু অবশ্যই 100 দিব, এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 83.33%। এটাই হচ্ছে আমাদের কি ইটা 2 এর মান। তাহলে দেখো তো ইটা 2 এর মান কত, ইটা 1 এর থেকে অনেক বেশি না। একটা হচ্ছে কত মাত্র কত পার্সেন্ট ছিল, একটা ছিল হচ্ছে 9.8% আর একটা ছিল হচ্ছে কত 83.33%। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইটা 2 এর মান বেশি। তাহলে এটা হচ্ছে আমার আনসার যে ইটা 2 অর্থাৎ দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি। সেই ম্যাথটা কি বুঝতে পারছো? আরেকবার একটু রিমাইন্ড করি। প্রথমে আমাদেরকে জানতে চাইছিল কি যে প্রথম ইঞ্জিনের কার্যকর ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা কি। লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করা হচ্ছে যে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই সময়। লব্য কার্যকর শক্তি কি এমজিএইচ, মানে সে কি করতেছে কতটুকু ভরের পানি কি বলা যায় এইচ উচ্চতায় উঠাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি শক্তি, যে এমজিএইচ ডিভাইডেড বাই টি, সেটাই হচ্ছে আমার লব্য কার্যকর ক্ষমতা। আর এরপরে জানতে চাচ্ছে হচ্ছে যে কোনটার কর্মদক্ষতা বেশি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব, লব্য কার্যকর ক্ষমতা দেওয়া আছে এবং মোট ক্ষমতা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা আমরা পাবো হচ্ছে তার কর্মদক্ষতা। দ্বিতীয়টার ক্ষেত্রে সেম কাজ করব, লব্য কার্যকর ক্ষমতা বের করব এবং প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, তো দুইটার আমি যে ভাগ করি এবং 100 দ্বারা যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি মোট ক্ষমতা, সেটা হচ্ছে আমার মোট কার্য কি বলা যায় কর্মদক্ষতা। তো এরপরে আমি কম্পেয়ার করবো যে কোনটার কর্মদক্ষতা বেশি। আমরা দেখতেছি কি দ্বিতীয়টার কর্মদক্ষতা 83%, যথেষ্ট বেশি। আর পরেরটা কত মাত্র, মানে প্রথমটা ছিল মাত্র 9.8। তাহলে আমরা কি বলতে পারতেছি যে 83.33%টাই বেশি। এটাই ছিল আমাদের মূল প্রশ্ন। তো আজকে আমরা মূলত দুইটা ক্লাসে কি কি পড়ছি, কাজ, ক্ষমতা, শক্তি বললাম, গতি শক্তি, বিভব শক্তি, শক্তির নিত্যতা, ভর শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা সব কিছু আমরা মোটামুটি পড়ছি এবং এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখার ট্রাই করছি। মাত্র 3-4টা ম্যাথ করে দেওয়া হয়েছে, কিন্তু এই ম্যাথগুলো তোমরা বুঝবে, বাকি সবগুলো ম্যাথ আশা করি তোমরা পারবা। তো এখান থেকে আমরা এতটুকু নিয়েই আমরা শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং দুইটা ক্লাস যদি ভালো করে থাকো আমরা আশাবাদী যে এই চ্যাপ্টার থেকে তোমাদের খুব আহামরি সমস্যা হবে না। যেগুলো হবে সেগুলো দাগ দিয়ে রাখবা আর নিজেরাই সলভ করতে পারবা আশা করি। না করলেও আমাদেরকে অবশ্যই তোমরা জানাবা যে কি তোমাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি। তো এই ছিল আমাদের আজকের
মতো। আশা করি আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।